আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তাসফিনা নাজনীন উর্মি তোমাদের সাথে আছি আজকে জীববিজ্ঞান ক্লাস নেওয়ার জন্য। ক্লাস শুরু করার আগে প্রতিদিনের মতোই তোমাদের আবার কিছু কথা বলতে চাই। তোমরা এখন বাসায় আছো, সবসময় বাসায় থাকার কারণে তোমাদের কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন শারীরিক সমস্যা, তেমন মানসিক সমস্যা। সবসময় ল্যাপটপের সামনে থাকছো বা মোবাইল সামনে নিয়ে থাকছো, মেজাজটা একটু খিটমিট করছে, কোনো কিছু ভালো লাগছে না, বিরক্ত লাগছে। এই ক্ষেত্রে কিন্তু তোমরা ভালো থাকার কিছু উপায় খুঁজে বের করতে পারো। যেমন বাসায় যদি সবসময় বসে থাকো বা শুয়ে থাকো, তাহলে কিন্তু শারীরিক সমস্যা হবে। এই ক্ষেত্রে বিকালবেলাটা একটু সময় বের করে বা ঘুম থেকে উঠে যদি কিছু এক্সারসাইজ করো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তাহলে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকবে। এটা কিন্তু রেগুলার করতে হবে, খুব জরুরি। ইমিউনিটি সিস্টেম বাড়ানোর জন্য কিন্তু আমাদের শারীরিক পরিশ্রম করা খুব জরুরি, খাওয়া দাওয়ার পাশাপাশি। আর কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনে চলতে হবে। ঘুমটা সঠিক নিয়মে এবং সঠিক সময়ে হতে হবে। রাত জাগা একদমই যাবে না, রাত জেগে মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে বসে থাকবে না। একদম নির্দিষ্ট সময় ঘুমাবে, নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবে, খাওয়া দাওয়া করবে এবং এক্সারসাইজ করবে। সঠিক নিয়মে জীবন ধারণ করার উপায় কিন্তু আমাদের বলে দিবে আগামীতে আমরা কেমন থাকবো, কতটা সুস্থ থাকবো। করোনার সাথে যুদ্ধ করার জন্য আমাদের জীবনযাপন এবং জীবন ধারাটা কিন্তু সঠিকভাবে মেনে চলা এবং সেভাবে চলাটা খুবই জরুরি। তাহলে আসো আমরা চলে যাই আজকে আমাদের ক্লাসে। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি পড়াবো সেই অধ্যায়ের নাম জীবের প্রজনন। জীবের প্রজনন অধ্যায়টি যে অংশটা আজকে আমরা পড়ব, তার আগে জেনে নিই প্রজনন আসলে কি। জীবের যখন জন্ম হয় তখন মৃত্যু হয়, অর্থাৎ জীব জন্মই গ্রহণই করেছে মৃত্যুর জন্য। সব রকমের জীব, পৃথিবীতে যত রকমের জীব আছে, সকল জীবেরই যখন জন্ম হয় তার মৃত্যু অবধারিত। কিন্তু যদি এমন হতো শুধু জন্ম হচ্ছে কিন্তু মৃত্যু হচ্ছে না, তাহলে কিন্তু কি হতো? জীবের সংখ্যা পৃথিবীতে বাড়তে বাড়তে অনেক বেড়ে যেত। আবার যদি এমন হতো জন্ম নিয়েছে তারপর শুধু মৃত্যুবরণ করছে আর জন্মগ্রহণ করছে না, তাহলে পৃথিবীর এতদিন নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু না, পৃথিবীতে যেমন জন্ম হচ্ছে জীবের, ঠিক তেমন ভাবে একই সাথে মৃত্যুও হচ্ছে, যার কারণে জীবনের ধারাটা অব্যাহত থাকছে। এই যে প্রজনন, এই প্রজননের ক্ষেত্রে জীবের যেহেতু দুই রকমের প্রকারভেদ আছে আমরা জানি, উদ্ভিদ আর প্রাণী। এই উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে প্রজননের তেমন কিন্তু প্রকারভেদ রয়েছে। প্রজনন সাধারণত দুই ভাবে হয়ে থাকে, একটি হচ্ছে যৌন প্রজনন আর একটি হচ্ছে অযৌন প্রজনন। অযৌন প্রজনন সাধারণত সেখানে কোনো লিঙ্গভেদ থাকে না, অর্থাৎ লিঙ্গভেদ ছাড়াই বংশবৃদ্ধি করতে পারে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে। আর যৌন প্রজনন যেমন উন্নত ধরনের উদ্ভিদ এবং উন্নত প্রাণীর ক্ষেত্রে যৌন প্রজনন প্রক্রিয়ায় কি হয়? বংশ বিস্তার লাভ করে। এই যে বংশ বিস্তার লাভ করে, তার জন্য সব জীবের ভেতরে অর্থাৎ উন্নত উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে দুইটা বিপরীত ধর্মী জনন কোষ থাকবে। দুইটি বিপরীত ধর্মী জনন কোষের মধ্যে একটি হয় স্ত্রী জনন কোষ আর একটি হচ্ছে পুংজনন কোষ। এই যে স্ত্রী জনন কোষ এবং পুংজনন কোষের মিলনের ফলে উৎপন্ন হয় কি? জাইগোট, অর্থাৎ নতুন একটি কোষ উৎপন্ন হয় এবং সেখান থেকেই তৈরি হয় নতুন জীবে। এই ক্ষেত্রে আমরা জানি যে কি, তোমরা এর আগে পড়েছো যে কোনো জীবে, যেমন পূর্ণাঙ্গ জীবে ক্রোমোজোম সংখ্যা থাকে কিন্তু ডিপ্লয়েড সংখ্যক, অর্থাৎ ট্রাইসেন্ট সংখ্যক। কিন্তু যখন জনন কোষে সেখানে কিন্তু কি থাকছে? ক্রোমোজোম সংখ্যা থাকে এন সংখ্যক, অর্থাৎ অর্ধেক। আর এই জনন কোষ সবসময় মিয়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়। তোমরা কিন্তু এটা তৃতীয় অধ্যায় পড়েছো। মিয়োসিস প্রক্রিয়ায় যখন জনন কোষে বিভাজিত হয়ে চারটি কোষ উৎপন্ন হচ্ছে, তখন মাতৃ জনন কোষে যে ক্রোমোজোম সংখ্যা থাকছে তা আপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা তার অর্ধেক হয়ে যাচ্ছে, যার ফলে পরবর্তীতে যখন একটি পিতৃকোষ অর্থাৎ পুংকোষ এবং একটি স্ত্রীকোষ যখন মিলন হচ্ছে, তখন যখন একটি পূর্ণাঙ্গ জাইগোট পূর্ণাঙ্গ কোষ তৈরি হচ্ছে, তখন সেখানে কিন্তু অর্ধেক মা থেকে আসছে, অর্ধেক পিতা থেকে আসছে, তারপর কি হচ্ছে? ট্রাইসেন অর্থাৎ ডিপ্লয়েড হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে জীব হচ্ছে ডিপ্লয়েড, সেহেতু এখানে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা গুরুত্বটা আমরা এখন বুঝতে পারছি যে কেন মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা প্রয়োজন, এবং এর মাধ্যম দিয়ে কি হচ্ছে? আমরা নতুন জীব পাচ্ছি, তাই না? তো এই হচ্ছে আমাদের প্রজননের গুরুত্ব। প্রজননের গুরুত্বটা আমরা বুঝতে পারছি। জীবনের ধারাকে অবরুদ্ধ রাখার জন্য এবং বংশ বৃদ্ধি করার জন্য প্রতিটি জীব
তার প্রতিরূপ সৃষ্টি করে। এই প্রতিরূপ সৃষ্টি করার যে প্রক্রিয়াটা সেটাকে বলছি আমরা প্রজনন। তাহলে দেখো যে উদ্ভিদ যে প্রজনন হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গ ফুল, এবং সেই প্রজনন হয় কিন্তু কোনো মাধ্যম দিয়ে, যেটা জীবের ক্ষেত্রে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হয় না। এই মাধ্যমগুলো হচ্ছে বিভিন্ন মৌমাছি, পাখি, পোকামাকড়, সেগুলোর এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। দেখো মৌমাছি এখানে ফুলে বসেছে, তাই না? আমরা পরাগায়ন যখন করবো তখন জানবো। তাহলে আমরা আজকে কি জানছি? শিখন ফল। আমরা জীবের প্রজননের ধারণা ও গুরুত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, প্রজননের ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবো, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় তা বলতে পারবো, এবং কি বলতে পারবো? স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কিভাবে হয় সেটাও বলতে পারবো। আবার নতুন স্পোরোফাইটের গঠন কিভাবে হচ্ছে সে সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো। আলোচ্য বিষয়টা তোমরা খাতা নিয়ে খাতার উপরে আলোচ্য বিষয়টা তুলে নাও। আজকের আলোচনা অবশ্যই ডেটটা লিখবে, 13/7/2020 সোমবার। অধ্যায়ের নাম জীবের প্রজনন, লেখার পরে আলোচ্য বিষয়টা লিখবে। জীবের প্রজননের ধারণা ও গুরুত্ব, ফুলের বিভিন্ন অংশ, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, আর হচ্ছে নতুন স্পোরোফাইটের গঠন। জীবের প্রজনন সম্পর্কে ধারণা কিন্তু আমরা প্রথমে অলরেডি দিয়ে ফেলেছি, তাই না? যে সকল জীবের যখন জন্ম হয় তখন তার মৃত্যু অবধারিত, অর্থাৎ জীব তার পৃথিবীতে টিকে থাকার জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিরূপ সৃষ্টি করছে সেই প্রক্রিয়াটাকেই বলছি আমরা প্রজনন। আর প্রজনন হচ্ছে একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যা সব প্রতিনিয়তই প্রত্যেক জীবের ক্ষেত্রে হইতে থাকে। তাহলে আসলে আমরা জেনে নেই যে এই যে প্রজনন প্রক্রিয়াটা, এই প্রজনন প্রক্রিয়া পরিচালিত হওয়ার জন্য এবং এর ধারা অব্যাহত রাখার জন্য প্রতিটি জীবের কোনো বিশেষ অঙ্গ থাকে যার মাধ্যমে এই প্রজনন প্রক্রিয়াটি পরিচালিত হয়। ফুলের ক্ষেত্রে কি? ফুলের ক্ষেত্রে এই বিশেষ অঙ্গটি হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে এই বিশেষ অঙ্গটি হচ্ছে ফুল, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে তার প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। এই ফুলের মাধ্যম দিয়ে কিন্তু উদ্ভিদ বংশ বিস্তার করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফুল প্রজনন অঙ্গ, এই ফুলের আবার প্রকারভেদ আছে। কেমন প্রকারভেদ? কিছু ফুল আছে এক লিঙ্গ, কিছু আছে উভয় লিঙ্গ, কিছু আছে তিন লিঙ্গ। এক লিঙ্গ আমরা বলেছি যে দুইটি ভিন্ন কোষ, অর্থাৎ দুইটি বিপরীতধর্মী কোষের সমন্বয়ে বা একত্রিত হয়ে কিন্তু নতুন একটি জায়গা উৎপন্ন হয়, অর্থাৎ নতুন একটি জীবের সৃষ্টি হয়। তাহলে এই যে বিপরীতধর্মী দুটি কোষ, যে যদি আমরা একটি উদ্ভিদ থেকে বা একটি ফুল থেকে পাই, তাহলে সেই ফুলটিকে আমরা বলবো উভয় লিঙ্গ ফুল। অর্থাৎ ফুলের ভেতরে একটি ফুলের মধ্যে পুংজনন কোষও থাকছে, স্ত্রী জনন কোষও থাকছে, এবং সেখানে কি হচ্ছে? তাদের মিলন হচ্ছে। এটিকে বলছি আমরা উভয় লিঙ্গ ফুল। আর যদি কোনো একটি ফুলে কোনো একটি কোষ থাকে, অর্থাৎ শুধুমাত্র সেখানে পুংজনন কোষ উৎপন্ন হচ্ছে এবং আরেকটি ভিন্ন ফুলে আরেকটি স্ত্রী জনন কোষ উৎপন্ন হচ্ছে এবং তাদের আলাদাভাবে মিলন হচ্ছে, তখন সেটাকে বলছি আমরা এক লিঙ্গ ফুল। আবার কখনো কখনো কোনো ফুলে কোনো পুংজনন কোষই থাকছে না, সেটাকে বলছি আমরা ক্লীব লিঙ্গ ফুল। আচ্ছা, তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি উভয় লিঙ্গ ফুল। এখানে কিন্তু পুংজনন কোষ উৎপন্ন হয়, আবার স্ত্রী জনন কোষ উৎপন্ন হয়। আর একটি ফুলে সাধারণত একটি আদর্শ ফুলে 5টি অংশ থাকে। যে সকল ফুলে এই 5টি অংশ বিদ্যমান থাকে সেই ফুলগুলোকে বলা হয় আদর্শ ফুল। তাহলে জেনে নেই যে কোন 5টি অংশ থাকলে আমরা সেটিকে বলতে পারি আদর্শ ফুল। এটি একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। এই যে যেটার উপরে ফুলটা ফুটে থাকে, অর্থাৎ সেই অংশটাকে বলছি আমরা পুষ্পাক্ষ। এই পুষ্পাক্ষের উপরে কিন্তু ফুলটা সম্পূর্ণ কি আছে? অবস্থান করছে। এইটি ফুলের একটি অংশ। এরপরে আছে কি? পুষ্পাক্ষের ঠিক উপরে, অর্থাৎ ফুলটাকে আবৃত করে রাখে বাইরের অন্যান্য জায়গা থেকে বা ধুলোবালি বা অন্যান্য অংশ থেকে, বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে যে রক্ষা করে ফুলকে, সেটা হচ্ছে বৃতি। বৃতি হচ্ছে ফুলের আরেকটি অংশ। এরপরে আছে কি? ফুলের আমরা বিভিন্ন পাপড়ি দেখতে পাই, তাই না? যেগুলো ফুলকে অনেক সুন্দর রঙিন করে, ফুলকে দেখতে অনেক ভালো লাগে, এবং এই পাপড়ি বা দলমণ্ডলের আকর্ষণে কিন্তু মৌমাছি, পোকামাকড় সেগুলো আকর্ষিত হয় সেগুলোর গন্ধে। তো সেটা হচ্ছে দলমণ্ডল, অর্থাৎ এগুলোকে এককভাবে আমরা পাপড়ি বলে থাকি, কিন্তু একত্রিত ভাবে ফুলের সমস্ত পাপড়িগুলোকে নিয়ে একসাথে বলি আমরা দলমণ্ডল। তাহলে দলমণ্ডল হচ্ছে ফুলের আরেকটি অংশ। 3টি অংশ পেলাম। আরেকটি হচ্ছে পুংস্তবক।
পুংস্তবক হচ্ছে এই যে এখানে ফুলের, তোমরা জবা ফুল যখন দেখবে বা ধুতুরা ফুল যদি কখনো দেখো, ফুলের দেখবে এরকম কিছু কিছু উপরে হলুদ হলুদ অংশ থাকে, এরকম নামার মতো অনেকগুলো আছে অংশ আছে। এই পুরো অংশটাকে বলছি হচ্ছে আমরা পুংস্তবক। এই পুংস্তবকের ভেতরে এই উপরের অংশটাকে বলা হয় পরাগধানী, এই লম্বা অংশটাকে বলা হয় পুংকেশর, এবং পুরোটাকে নিয়ে বলা হয় পুংস্তবক। এই সবগুলোকে, ঠিক আছে, এগুলো হচ্ছে পুংস্তবক। আর এই ঠিক মাঝের যে অংশটা আছে, মাঝে দেখবা জবা ফুলে আছে, তোমরা ধুতুরা ফুলও দেখতে পাবে, এইখানে ঠিক উপরে এটাকে বলা হয় কি বলা হয় স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকেরও আবার কয়েকটা অংশ আছে, যেমন এই ঠিক মাথার উপরে অংশটাকে বলা হয় গর্ভমুণ্ড, এই মাঝের যে নলাকার বা দণ্ডা আর একটা অংশ সেটাকে বলা হয় গর্ভদণ্ড, আর এই অংশটাকে বলা হয় কি গর্ভাশয়। এই অংশটাকে বলছি আমার গর্ভকেশর বলছি, এবং সম্পূর্ণ মিলে বলছি আমরা হচ্ছে স্ত্রীস্তবক। কারণ স্ত্রীর রেণু বা স্ত্রী কোষ ঠিক এখানে এই গর্ভাশয়ের ভেতরে উৎপন্ন হচ্ছে, আর পুংরেণু উৎপন্ন হচ্ছে এইখানে, অর্থাৎ পরাগধানীর মধ্যে পুংরেণু উৎপন্ন হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে পুংস্তবক, এটাকে বলা হচ্ছে স্ত্রীস্তবক। তাহলে আমরা 5টা অংশ পেয়ে গেলাম। কি কি পেলাম? পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। এই 5টি অংশ যে ফুলে থাকবে সেই ফুলকে আমরা বলবো কি আদর্শ ফুল। এখন আসো যে এই যে আদর্শ ফুলের এর ভেতরে যে পুংস্তবকের বা স্ত্রীস্তবকের ভেতরে যে স্ত্রী জনন কোষ এবং পুংজনন কোষ উৎপন্ন হচ্ছে, সেটা কিভাবে উৎপন্ন হচ্ছে আমরা জেনে নিই। প্রথমে আসি গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট কি? গ্যামেটোফাইট হচ্ছে উদ্ভিদের, আমরা জানি যে একটি উদ্ভিদ কি হয় বা যে কোনো জীব ডিপ্লয়েড হয়। এখন উদ্ভিদের যে অংশটা হ্যাপ্লয়েড, অর্থাৎ যে অংশে হ্যাপ্লয়েড উৎপন্ন হচ্ছে সে অংশকে বলছি আমরা গ্যামেটোফাইট, অর্থাৎ একটি ডিপ্লয়েড উদ্ভিদ থেকে উৎপন্ন হচ্ছে গ্যামেটোফাইট। আর এই গ্যামেটোফাইট আবার দুই ভাগে বিভক্ত হচ্ছে, দুই প্রকার, সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইট আর হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট। এটা অবশ্যই হ্যাপ্লয়েড, আমরা জানি, এর আগে পড়লাম আমরা। কারণ পুং গ্যামেটোফাইটে কি হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম দিয়ে পুংজনন কোষ উৎপন্ন হচ্ছে, যার কারণে এটাকে বলছি পুং গ্যামেটোফাইট। আর স্ত্রী গ্যামেটোফাইটেও ঠিক n সংখ্যক ক্রোমোজোম নিয়ে তৈরি হচ্ছে কি স্ত্রী জনন কোষ, এবং এই পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষে এই যে তৈরি হচ্ছে সেটা মিলনের পরেই তৈরি হবে কি ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নিয়ে জাইগোট তৈরি হবে। তাহলে আমরা প্রথমে আগে দেখে নিই যে পুং গ্যামেটোফাইটে কিভাবে পুংজনন কোষ উৎপন্ন হয়। পুং গ্যামেটোফাইটে প্রথম কোষটি হচ্ছে পরাগরেণু। একটি পরাগরেণু যখন পরাগরেণুর ভেতরে যে নিউক্লিয়াসটা সেটা কি হয়, প্রথমে মাইটোটিক প্রক্রিয়ায়, অর্থাৎ কি মাইটোটিক প্রক্রিয়ায় কোষ বিভাজন হচ্ছে, বিভাজন হয়ে দুইটি কোষ উৎপন্ন করে, একটি বড় আর একটি হচ্ছে ছোট। এই বড় কোষটিকে বলা হয় হচ্ছে নালিকা কোষ, টিউব কোষ বা নালিকা কোষ, এবং ছোট কোষটিকে বলা হয় জেনারেটিক কোষ। এখন এই যে বড় কোষ বা হচ্ছে নালিকা কোষ যেটা বলছি, সেই কোষটি কি করে পরাগরেণু থেকে একটি নালী তৈরি করে, একটি নালিকা যেটাকে বলা হয় পরাগনালী। আর জেনারেটিক কোষ যেটা, সেটা পরাগনালী তৈরি হওয়ার পরে পরাগনালীর মধ্যে দিয়ে যখন ওই জেনারেটিক কোষটা যেতে থাকে তখন সেটা আবার আরেকবার বিভাজন হয়, বিভাজন হওয়ার পরে দুইটি জনন কোষ উৎপন্ন করে, দুইটি পুংজনন কোষ উৎপন্ন করে। আসলে এটা দেখে নিই আমরা যে পুংজনন কোষটা কিভাবে উৎপন্ন হচ্ছে চিত্রের মাধ্যমে। এখানে দেখো, এটা হচ্ছে একটি কি পরাগরেণু। এই পরাগরেণু যখন দুই ভাগে বিভাজিত হয়েছে, বিভাজিত হওয়ার পরে একটি বড় কোষ যেটা, সেটাকে বলছি আমরা নালিকা কোষ বা টিউব কোষ, আর আরেকটি হচ্ছে জেনারেটিক কোষ বা হচ্ছে জনন কোষ। এই টিউব কোষ যেটা বা নালিকা কোষ, দেখো নালিকা কোষটা এইখানে কি করেছে, টিউব সেলটা আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে গেছে, একটি নালিকা তৈরি করেছে। আর এই যে জেনারেটিক কোষ বা হচ্ছে জনন কোষ, সেটা কিন্তু আরো একবার বিভাজিত হচ্ছে, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটি কোষ তৈরি করছে, অর্থাৎ এখানে কিন্তু দুইটি পুংজনন কোষ উৎপন্ন হয়েছে। এই দুইটি পুংজনন কোষই কিন্তু আবার স্ত্রী গ্যামেটোফাইটের সাথে মিলিত হবে, অর্থাৎ যখন নিষেক প্রক্রিয়া আমরা দেখবো নতুন স্পোরোফাইট যখন উৎপন্ন হচ্ছে, তখন এই পরাগনালীর মধ্যে দিয়ে কিন্তু এই পুংজনন কোষটি যে কিন্তু মিলিত হবে। আমরা এটা পরবর্তীতে দেখবো, কিন্তু তোমরা এখন এটা ভালো করে বুঝে নাও এবং মনে রাখো। এই জিনিসটা বুঝতে এবং পড়তে তোমাদের একটু সমস্যা হয়, কিন্তু সমস্যার কিছু নাই, একটু মনোযোগ সহকারে বুঝলে আর পড়লে দেখবে খুবই সহজ। শুধু শব্দগুলো উচ্চারণ করা একটু পরিষ্কার ভাবে করতে হবে।
এবার আসো আমরা দেখে নেই, সেখানে তো আমরা দেখে নিলাম এর আগের চিত্রে কিভাবে পুং জনন কোষ উৎপন্ন হচ্ছে। এখন আমরা দেখবো যে কিভাবে স্ত্রী জনন কোষ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ স্ত্রী গ্যামেটোফাইটে। আচ্ছা, স্ত্রী গ্যামেটোফাইটের ক্ষেত্রে যে বড় কোষটি থাকে অর্থাৎ স্ত্রী রেণু থাকে যেটা বা ডিম্বাণু, সেইটা প্রথমে সেটা আকারে অনেক বড় হয় এবং ডিম্ব প্রান্তের দিকে থাকে। হ্যাঁ, তো সেই কোষটি আকারে বেশ বড় হয়। এই কোষের ভেতরে যে নিউক্লিয়াসটি থাকে, এই নিউক্লিয়াসটি কি হচ্ছে, বিভাজিত হচ্ছে। প্রথমে কি প্রক্রিয়াতে, প্রথমে ওই কোষটি পুরোটা বিভাজিত হয়ে চারটি, অর্থাৎ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি কোষ উৎপন্ন করে। এই চারটি কোষের ভেতরে কিন্তু তিনটি কোষই নষ্ট হয়ে যায়, ওপরে তিনটি কোষ নষ্ট হয়ে যায়, শুধুমাত্র একটি কোষ থাকে। আমি কিন্তু সেই একটি কোষ দেখিয়েছি। হ্যাঁ, তোমাদের বই স্ত্রী গ্যামেটোফাইটের যে বর্ণনা আছে সেখানে দেখবে, আরেকটা চিত্র দেখবে, খুব সুন্দর ভাবে দেওয়া আছে। আমি একটু যদি দেখাই দিই, দেখো স্ত্রী রেণু কোষ, এখানে চিত্রে আরেকটা দেওয়া আছে। এখানে দেখো চারটি মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে চারটি কোষ উৎপন্ন হয়েছে। তার ভেতরে উপরে যে স্ত্রী রেণু তিনটি কোষ উৎপন্ন হয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, শুধুমাত্র বড় কোষটি থাকছে। ঠিক আছে, এই চিত্রে ভালো করে দেখো, তিনটি কোষ নষ্ট হয়ে যাচ্ছে, একটি কোষ থাকছে বড় কোষটি। এই কোষটির ভেতরে কিন্তু এখন নিউক্লিয়াস গুলো বিভাজিত হবে। এই বিভাজনটা আমি এখানে স্লাইডে তোমাদের চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। যে বড় কোষটি নষ্ট হয়নি অর্থাৎ বিভাজিত হয় না, সেই কোষটি তখন কি করবে, বিভাজিত হয়ে আবার একবার বিভাজন হয়ে প্রথমে দুইটি কোষ উৎপন্ন করবে, তারপরে দুই পাশে চলে যাবে। দেখো প্রথমে কি চারটি কোষ উৎপন্ন হয়েছে। হ্যাঁ, ও হওয়ার পরে এই যে দুই পাশে চলে যাওয়ার পরে এই দুটি কোষ দুটি আবার একবার বিভাজন হবে। বিভাজন হয়ে দেখো দুইটা উৎপন্ন হয়েছে। প্রথমে আমরা বলেছিলাম কি মিওসিস প্রক্রিয়ায় চারটা উৎপন্ন হয়েছে, তিনটা নষ্ট হয়ে গেছে, দুইটা আছে, সরি একটা আছে। ওই একটা কোষের ভেতরে নিউক্লিয়াস গুলো আবার বিভাজন হচ্ছে। নিউক্লিয়াসটা বিভাজন হয়ে যাওয়ার পরে প্রথমে মাইটোসিস প্রক্রিয়া বিভাজন হচ্ছে, বিভাজন হওয়ার পরে দুই পাশে চলে গেল। দুই পাশে যাওয়ার পরে এই কোষ দুইটা কিন্তু পরপর দুইবার বিভাজন হবে। দেখো একবার বিভাজন হয়ে দুইটা, এই দুইটা আবার বিভাজন হওয়ার পরে চারটা হয়েছে। তাহলে আর এই যে বিভাজন হওয়ার পরে যে বড় কোষটি বলছি সেটা আসলে এখন একটা ভ্রূণথলি তৈরি করেছে। স্ত্রী অর্থাৎ ভ্রূণকে ধারণ করার জন্য স্ত্রী গ্যামেটোফাইটে একটা থলি তৈরি হয়, সেটাকে বলি হচ্ছে আমরা ভ্রূণথলি। আর ভ্রূণথলির ভেতরে যে কোষগুলো থাকছে সেগুলো কিভাবে বিভাজন হচ্ছে বা ওই নিউক্লিয়াস গুলো, সেটাই আমরা এখন দেখাচ্ছি। এই যে দুই পাশে চারটি আটটি কোষ আছে, সরি নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস থেকে কিন্তু কোষ উৎপন্ন হবে। কারণ আমরা জানি কোষ বিভাজনের সময় প্রথমে কি বিভাজিত হয়, প্রথমে হচ্ছে নিউক্লিয়াস বিভাজিত হয় এবং পরবর্তীতে নিউক্লিয়াস তার চারিদিকে সাইটোপ্লাজমকে সংগঠিত করে কোষে পরিণত করে। তাহলে এই যে চারটি আছে দুই পাশে, এখানে করবে কি উপর থেকে একটি আর নিচ থেকে একটি কোষ এসে মাঝে থাকবে। হ্যাঁ, মাঝে অংশ নিবে। এইটাকে বলছি হচ্ছে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বা গৌণ নিউক্লিয়াস। এখন এই যে ভ্রূণথলির উপরে থাকবে তিনটি নিউক্লিয়াস আর নিচে থাকবে তিনটি। এই উপরের তিনটি নিউক্লিয়াসকে বলছি হচ্ছে আমরা প্রতিপাদ নিউক্লিয়াস, যা পরবর্তীতে কোষে পরিণত হচ্ছে। তখন আমরা বলছি এটা কি হচ্ছে প্রতিপাদ কোষ। আর এইটা কিন্তু এই যে গোল যেটা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে তোমরা প্রথমে স্টিরন হিসেবে দেখেছিলা, এটা কিন্তু এখন একটা ভ্রূণথলিতে পরিণত হয়েছে। ঠিক আছে, আর মাঝখানে আছে হচ্ছে কোন নিউক্লিয়াস। আর ঠিক নিচে এখানে দেখো একটি কোষ আছে অনেক বড় এবং দুই পাশে ছোট। এই ছোট দুটিকে বলা হয় সাহায্যকারী কোষ। আর মাঝেরটি হচ্ছে সেই ডিম্বাণু, যেখানে কিন্তু পুংজনন কোষ এসে মিলিত হবে এবং জাইগোট উৎপন্ন হবে। তাহলে কি এই বিষয়টা তোমরা ক্লিয়ার? তোমরা কিন্তু এটা খুব ভালো করে বুঝে যদি করো তাহলে কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না। ওকে, এখন এই যে ডিম্বাণুটা এখানে কিন্তু কি হবে, পুংজনন কোষ এসে মিলিত হবে এবং নতুন একটি কি তৈরি করবে, কোষ তৈরি করবে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম নিয়ে, যেটাকে বলবো হচ্ছে আমরা জাইগোট। তাহলে আসলে আমরা দেখে নিই যে কিভাবে পিরিয়ডটা হচ্ছে, অর্থাৎ নিষেকটা হচ্ছে কিভাবে। এই যেখানে আমরা দেখিয়েছিলাম ডিম্বাণু কিভাবে ডিম্বাণুটা তৈরি হচ্ছে, দেখো এইখানে চিত্রের মধ্যে আছে যে আমরা কোথায় থাকি, ডিম্বগ্রন্থ বা ডিম্বাণুটা কোথায় থাকে, গর্ভাশয়ে থাকে। গর্ভাশয়ের ভিতরে কি আছে, একটা ভ্রূণথলি তৈরি হয়েছে, সেখানে আছে হচ্ছে ডিম্বাণুটা। এখন যখন একটি ফুলের উপর একটা
মৌমাছি বসছে, বসার পরে তার পায়ে হচ্ছে একটা পরাগরেণু লেগেছে। এখন লাগার পরে সে যখন আবার আরেকটি ফুলে বসবে বা গর্ভমুণ্ডের উপরে যখন বসবে, তখন সে কি হবে, পরাগরেণুটা কিন্তু গর্ভমুণ্ডে লেগে যাবে এবং লাগার পরে ওই যে আগে আমরা গ্যামেটোফাইটে যেভাবে বললাম, ভেতরে নিউক্লিয়াস গুলো বিভাজন হবে, পরাগনালিকা তৈরি হবে, ঠিক তেমন ভাবে দেখো এখানে যখন পরাগরেণুটা পড়েছে, তারপর নিউক্লিয়াসটা বিভাজনের মাধ্যমে এখানে একটা পরাগনালী তৈরি হয়েছে। পরাগনালী তৈরি হওয়ার পরে সেখানে আমরা কি দেখেছিলাম, জেনারেটিভ কোষ, তাই না, জনন কোষ, দুইটা পুংজনন কোষ উৎপাদন হয়েছিল। এই নালিকার, এই পুং নালিকার ভেতর দিয়ে সেই কোষ দুটি কি হবে, এইখানে যে ভ্রূণথলি তৈরি হয়েছে বা ডিম্বক রন্ধ্র, তার ভেতর দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পরে ওই দুইটি পুংজনন কোষের একটি হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হবে, মিলিত হয়ে কি হবে, জাইগোট তৈরি হবে, আর আরেকটি পুংজনন কোষ থাকবে। তাহলে সেটি কি হবে, সেইটি করবে কি, ওই যে মাঝখানে যে আরেকটা হচ্ছে সেকেন্ডারি কোষ ছিল, দুইটা অলরেডি কিন্তু ছিল, তার সাথে আরেকটি কোষ মিলিত হবে, মিলিত হয়ে সেখানে হবে কি, ট্রিপ্লয়েড হয়ে যাবে কিন্তু, কারণ সেখানে দুইটা আগে থেকেই কোষ ছিল, অর্থাৎ এন ছিল, এবং আরেকটি পুংজনন কোষ গেল, সেখানে হয়ে গেল কি হলো 3N, এবং সেটা হচ্ছে পরবর্তীতে শস্যে পরিণত হবে। আর ডিম্বাণুর সাথে, ডিম্বাণুতে কি আছে, অলরেডি N সংখ্যক ক্রোমোজোম আছে, এখন আরেকটি জনন কোষ যখন এসে এখানে মিলিত হলো, তখন এখানে কি হলো, টয়েস N সংখ্যক ক্রোমোজোম হয়ে এখানে একটি জাইগোটে পরিণত হবে, এবং সেই জাইগোটটা কি হবে, পরবর্তীতে আস্তে আস্তে ভ্রূণে পরিণত হবে, হয়ে দেখো নতুন একটি উদ্ভিদ তৈরি হচ্ছে। এই উদ্ভিদটি আবার আস্তে আস্তে বড় হবে, সেখানে আবার কি হবে, আবার একটি গর্ভাশয় হবে, সেখানে আবার ডিম্বক হবে, সেখানকার আবার স্ত্রী রেণুটি আবার বিভাজিত হবে, এভাবে সার্কুলার আকারে কি চলতে থাকবে। এটাই হচ্ছে কি উদ্ভিদের জীবন চক্র, এভাবে চলতে থাকে। তাহলে দেখো এই নিষেকের ফলে, নিষেক প্রক্রিয়াটা আমরা দেখে নিলাম, নিষেকের ফলে উদ্ভিদের কোন অংশগুলো কিসে পরিণত হচ্ছে সেটা এখানে লেখা আছে। গর্ভাশয় ফলে পরিণত হচ্ছে, গর্ভাশয় প্রাচীর ফল ত্বকে পরিণত হচ্ছে, ডিম্বক যেটা, সেই ডিম্বকটা পরে বীজে পরিণত হচ্ছে, আর ডিম্বক ত্বককে বলছি আমরা বীজত্বক। এরপরে ডিম্বাণু, ডিম্বাণুটা কি হচ্ছে, ভ্রূণে পরিণত হচ্ছে, আর সেকেন্ডারি নিউক্লিয়াসকে আমরা বলছি শস্য। আমরা যে শস্য পাই, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যে বললাম 3N, সেই সেকেন্ডারি নিউক্লিয়াস শস্যে পরিণত হচ্ছে। প্রতিপাদক কোষটা নষ্ট হয়ে যায়, প্রতিপাদক কোষটা আর থাকে না, আর সাহায্যকারী কোষ দুটো নষ্ট হয়ে যাচ্ছে, শুধু থাকছে কি মাঝখানের যে গৌণ নিউক্লিয়াস দুইটা বা গৌণ কোষ দুইটা, সেটা শস্যে পরিণত হচ্ছে, আর ডিম্বাণুটা নিষিক্ত হয়ে কি হচ্ছে, ভ্রূণে পরিণত হচ্ছে। তারপরে নতুন একটি কি হচ্ছে, উদ্ভিদ তৈরি হচ্ছে। স্পোরোফাইট কি, আমি প্রথমেই বলেছি যে গ্যামেটোফাইট হচ্ছে উদ্ভিদের N সংখ্যক, অর্থাৎ N সংখ্যক ক্রোমোজোম নিয়ে উদ্ভিদের যে অংশটিকে, সেটাকে বলছি আমরা গ্যামেটোফাইট। আর স্পোরোফাইট হচ্ছে উদ্ভিদের টয়েস N সংখ্যক, অর্থাৎ যে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে যে ভ্রূণ থেকে, সেটাকেও কিন্তু আমরা বলতে পারি স্পোরোফাইট, কারণ সেখানে টয়েস N সংখ্যক ক্রোমোজোম থাকছে। আর একটা স্পোরোফাইটের প্রথম যে কোষটা, সেটা হচ্ছে জাইগোট। স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়, এবং স্পোরোফাইট থেকে আসলে তৈরি হয় কি, পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? এখানে দেখো আমি মূল্যায়নের কিছু প্রশ্ন দিয়েছি, নালী কোষ কি, কিভাবে ডিম্বাণু সৃষ্টি হয়, শস্য কোষ কি, ফলের উৎপত্তি হয় কিভাবে, এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। আচ্ছা, এর ভিতরে তোমাদের আরেকটা বই আছে, সেটা হচ্ছে দ্বিনিষেক। দ্বিনিষেক কি, দ্বিনিষেক হচ্ছে ওই যে বলেছিলাম যে দুইটা পুংজনন কোষ এসে যখন পরাগনালীর মধ্যে দিয়ে একটি কি হচ্ছে, সেকেন্ডারি কোষের সাথে মিলিত হচ্ছে, এবং একই সাথে আরেকটি ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে। এই যে একসাথে দুইটা নিষেক হচ্ছে, দুই জায়গায় দুইটি কোষ মিলিত হচ্ছে, এটাকে বলছে হচ্ছে দ্বিনিষেক। তাহলে আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং পড়েছো। এই প্রশ্নের উত্তরগুলো সহজেই দিতে পারবে। অধ্যায়টা এখন পড়তে কিন্তু অনেক ভালো লাগবে, অনেক সহজ মনে হবে। একটু খুব মাথা ঠান্ডা করে মনোযোগ সহকারে প্রত্যেকটা লাইন যদি পড়ো, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, তাহলে আগামী দিন এই অধ্যায়ের উপরে তোমাদের রিভিশন টপ টেস্ট হবে, আর তোমরা ভালো করে অধ্যায়টা পড়বে, তারপর রিভিশন টপ টেস্টটা দিবে। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী দিনগুলো তোমাদের আরো সুন্দর হোক, এই আশায় আজকে শেষ করছি এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালাম।